নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের ষষ্ঠ পর্ব। শীতকালের দিকে একদিন কলেজ ইউনিয়নে প্রণব একটা প্রবন্ধ পাঠ করিল। ইংরেজিতে লেখা, বিষয় আমাদের সামাজিক সমস্যা। বাছিয়া বাছিয়া শক্ত ইংরেজিতে সে নানা সমস্যার উল্লেখ করিয়াছে। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, পণ প্রথা, বাল্যবিবাহ ইত্যাদি। সে প্রত্যেক সমস্যাটি নিজের দিক হইতে দেখিতে চাহিয়াছে এবং প্রায় সকল ক্ষেত্রেই সনাতন প্রথার সপক্ষেই মত দিয়াছে। প্রণবের উচ্চারণ ও বলিবার ভঙ্গি খুব ভালো। যুক্তির ওজন অনুসারে সে কখনো ডান হাতে ঘুষি পাকাইয়া, কখনো মুঠা দ্বারা বাতাস আঁকড়াইয়া, কখনো বা সম্মুখের টেবিলে সশব্দে চাপড় মারিয়া বাল্যবিবাহের প্রয়োজনীয়তা ও স্ত্রী শিক্ষার অসারত্ব প্রমাণ করিয়া দিল। প্রণবের বন্ধুদলের ঘন ঘন করতালিতে প্রতিপক্ষের কানে তালা লাগিবার উপক্রম হইল। অপর পক্ষে উঠিল মন্মথ, সেই যে ছেলেটি পূর্বে সেন্ট জেভিয়ারে পড়িত। লাটিন জানে বলিয়া ক্লাসে সকলে তাহাকে ভয় করিয়া চলে। তাহার সামনে কেহ ভয়ে ইংরেজি বলে না, পাছে ইংরেজির ভুল হইলে তাহার বিদ্রূপ শুনিতে হয়। সাহেবদের চালচলন, ডিনারের এটিকেট, আচার ব্যবহার সম্বন্ধে ক্লাসের মধ্যে সে অথরিটি। তাহার উপর কারুর কথা খাটে না। ক্লাসের এক হতভাগ্য ছাত্র সাহেবপাড়ার কোন রেস্তোরাঁতে তাহার সহিত খাইতে গিয়া ডান হাতে কাটা ধরিবার অপরাধে এক সপ্তাহকাল ক্লাসের সকলের সামনে মন্মথর টিটকিরি সহ্য করে। মন্মথর ইংরেজি আরও চোখা, কম আড়ষ্ট, উচ্চারণও সাহেবী ধরনের। কিন্তু একেই তাহার উপর ক্লাসের অনেকের রাগ আছে। এদিকে আবার সে বিদেশি বুলি আওড়াইয়া সনাতন হিন্দু ধর্মের চিরাচরিত প্রথার নিন্দাবাদ করিতেছে। ইহাতে একদল ছেলে খুব চটিয়া উঠিল। চারিদিক হইতে সেম সেম, উইদ্র উইদ্র রব উঠিল। তাহার নিজের বন্ধুদল প্রশংসাসূচক হাততালি দিতে লাগিল। ফলে এত গোলমালের সৃষ্টি হইয়া পড়িল যে মন্মথ বক্তৃতার শেষের দিকে কি বলিল সবার কেহই তাহার এক বর্ণ বুঝিতে পারিল না। প্রণবের দলই ভারী। তাহারা প্রণবকে আকাশে তুলিল, মন্মথকে স্বধর্ম বিরোধী নাস্তিক বলিয়া গালি দিল। সে যে হিন্দু শাস্ত্র একছত্রও না পড়িয়া কোন স্পর্ধায় বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে প্রকাশ্য সভায় কথা বলিতে সাহস করিল, তাহাতে কেহ কেহ আশ্চর্য হইয়া গেল। লাটিন ভাষার সহিত তাহার পরিচয়ের সত্যতা লইয়াও দু একজন তীব্র মন্তব্য প্রকাশ করিল। কারণ লাটিন জানে বলিয়া অনেকের রাগ ছিল তাহার উপর। একজন দাঁড়াইয়া উঠিয়া বলিল, প্রতিপক্ষের বক্তার সংস্কৃতে যেমন অধিকার, যদি তাহার লাটিন ভাষার অধিকারও সেই ধরনের। আক্রমণ ক্রমেই ব্যক্তিগত হইয়া উঠিতেছে দেখিয়া সভাপতি অর্থনীতির অধ্যাপক মিস্টার দে বলিয়া উঠিলেন, কাম কাম, মন্মথ হ্যাজ নেভার সেড দ্যাট হি ইজ এ সেনেকা অর এ লিউক্রেটিয়াস। হ্যাভ দ্য গুডনেস টু কাম টু দ্য পয়েন্ট। অপু এই প্রথম এরকম ধরনের সভায় যোগ দিল। স্কুলে এসব ছিল না, যদিও হেডমাস্টার প্রতিবারই হইবার আশ্বাস দিতেন। এখানে এদিনকার ব্যাপারটা তাহার কাছে নিতান্ত হাস্যাস্পদ ঠেকিল। ওসব মামুলি কথা মামুলিভাবে বলিয়া লাভ কি? সামনের অধিবেশনে সে নিজে একটা প্রবন্ধ পড়িবে। সে দেখাইয়া দিবে ওসব একঘেয়ে মামুলি বুলি না আওড়াইয়া কিভাবে প্রবন্ধ লেখা যায়। একেবারে নূতন এমন বিষয় লইয়া সে লিখিবে যাহা লইয়া কখনো কেহ আলোচনা করে নাই। এক সপ্তাহ খাটিয়া প্রবন্ধ লিখিয়া ফেলিল। নাম নূতনের আহ্বান। সকল বিষয়ে পুরাতনকে ছাটিয়া একেবারে বাদ। কি আচার ব্যবহার, কি সাহিত্য, কি দেখিবার ভঙ্গি, সব বিষয়েই নূতনকে বরণ করিয়া লইতে হইবে।
অপু মনে মনে অনুভব করে তাহার মধ্যে এমন একটা কিছু আছে যাহা খুব বড়, খুব সুন্দর। তাহার ১৯ বৎসরের জীবনের প্রতিদিনের সুখ দুঃখ, পথের যে ছেলেটি অসহায়ভাবে কাঁদিয়া উঠিয়াছে, কবে এক অপরাহ্নের ম্লান আলোয় যে পাখিটা তাহাদের দেশের বনের ধারে বসিয়া দোল খাইত, দিদির চোখের মমতা ভরা দৃষ্টি, লীলার বন্ধুত্ব, রানুদি, নির্মলা, দেবব্রত, রৌদ্রদীপ্ত নীলাকাশ, জ্যোৎস্না রাত্রি, নানা কল্পনার টুকরা, কত কি আশা নিরাশার লুকোছুরি, সব শুদ্ধ লইয়া এই যে ১৯টি বৎসর, ইহা তাহার বৃথা যায় নাই। কোটি কোটি যোজন দূর শূন্যপার হইতে সূর্যের আলো যেমন নিঃশব্দ জ্যোতির অবদানে শীর্ণ শিশুচারাকে পত্রপুষ্প ফলে সমৃদ্ধ করিয়া তোলে, এই ১৯ বৎসরের জীবনের মধ্য দিয়া শাশ্বত অনন্ত তেমনি ওর প্রবর্তমান তরুণ প্রাণে তাহার বাণী পৌঁছাইয়া দিয়াছে। ছায়ান্ধকার তৃণভূমির গন্ধে, ডালে ডালে সোনার সিঁদুর মাখানো অপরূপ সন্ধ্যায়, উদার কল্পনায় ভরপুর নিঃশব্দে জীবন মায়ায় সে একটা অপূর্ব শক্তি অনুভব করে নিজের মধ্যে। এটা যেন বাহিরে প্রকাশ করিবার জিনিস, মনে মনে ধরিয়া রাখার নয়। কোথায় থাকিবে প্রণবার মনমথ? সবাই মামুলি কথা বলে, সকল বিষয়ে এই মামুলি ধরন যেন তাহাদের দেশের একচেটে হইয়া উঠিতেছে। যে মন গরুরের মতো ডিম ফুটিয়া বাহির হইয়া সারা পৃথিবীটার রসভাণ্ডার গ্রাস করিতে ছুটিতেছে, সে তীব্র আগ্রহ ভরা পিপাসার্ত নবীন মনের সকল কল্পনা তাহাতে তৃপ্ত হয় না। ইহারই বিরুদ্ধে, ইহাদের সকলের বিরুদ্ধে দাঁড়াইতে হইবে, সব ওলটপালট করিয়া দিবার নিমিত্ত সঙ্গবদ্ধ হইতে হইবে তাহাদিগকে, এবং সেই হইবে তাহার অগ্রণী। দিন কতক ধরিয়া অপু ক্লাসে ছেলেদের মধ্যে তাহার স্বভাবসিদ্ধ ধরনে গর্ব করিয়া বেড়াইল যে এমন প্রবন্ধ পড়িবে যাহা কেহ কোনোদিন লিখিবার কল্পনা করে নাই, কেহ কখনো শোনে নাই, ইত্যাদি। লজিকের ছোকরা প্রফেসর ইউনিয়নের সেক্রেটারি, তিনি জিজ্ঞাসা করিলেন, কি বলে নোটিশ দেব তোমার প্রবন্ধের হে, বিষয়টা কি? পরে নাম শুনিয়া হাসিয়া বলিলেন, বেশ বেশ, নামটা বেশ দিয়েছ, বাট হোয়াই নট পুরাতনের বাণী? অপু হাসি মুখে চুপ করিয়া রহিল। নির্দিষ্ট দিনে যদিও ভাইস প্রিন্সিপালের সভাপতি হইবার কথা নোটিশে ছিল, তিনি কার্যবশত আসিতে পারিলেন না। ইতিহাসের অধ্যাপক মিস্টার বসুকে সভাপতির আসনে বসিতে সকলে অনুরোধ করিল। ভিড় খুব হইয়াছে। প্রকাশ্য সভায় অনেক লোকের সম্মুখে দাঁড়াইয়া কিছু করা অপুর এই প্রথমটা তাহার পা কাঁপিল, গলাও খুব কাঁপিল, কিন্তু ক্রমে বেশ সহজ হইয়া আসিল। প্রবন্ধ খুব সতেজ। এ বয়সে যাহা কিছু দোষ থাকে, উচ্ছ্বাস, অনভিজ্ঞ আইডিয়ালিজম, ভালো মন্দ নির্বিশেষে পুরাতনকে ছাটিয়া ফেলিবার দম্ভ, বেপরোয়া সমালোচনা, তাহার প্রবন্ধে কোনোটাই বাদ যায় নাই। প্রবন্ধ পড়িবার পরে খুব হইচই হইল, খুব তীব্র সমালোচনা হইল। প্রতিপক্ষ কড়া কড়া কথা শুনাইয়া দিতে ছাড়িল না, কিন্তু অপু দেখিল অধিকাংশ সমালোচকই ফাঁকা আওয়াজ করিতেছে। সে যাহা লইয়া প্রবন্ধ লিখিয়াছে সে বিষয়ে কাহারও কিছু অভিজ্ঞতাও নাই, বলিবার বিষয়ও নাই। তাহারা তাহাকে মনমথর শ্রেণীতে ফেলিয়া দেশদ্রোহী, সমাজদ্রোহী বলিয়া গালাগালি দিতে শুরু করিয়াছে। অপু মনে মনে একটু বিস্মিত হইল। হয়তো সে আরও পরিস্ফুট করিয়া লিখিলে ভালো করিত। জিনিসটা কি পরিষ্কার হয় নাই? এত বড় সভার মধ্যে তাহার নিতান্ত অন্তরঙ্গ দু একজন বন্ধু ছাড়া সকলেই তাহার বিরুদ্ধে দাঁড়াইয়াছে। টিটকারি গালাগালির অংশের জন্য মনমথকে হিংসা করার তাহার কিছুই নাই। শেষে সভাপতি তাহাকে প্রতিবাদের উত্তর দিবার অধিকার দেওয়াতে সে উঠিয়া ব্যাপারটা আরও খুলিয়া বলিবার চেষ্টা করিল। দু চারজন সমালোচক, যাহাদের প্রতিবাদ সে বসিয়া নোট করিয়া লইয়াছিল, তাহাদিগকে উত্তর দিতে গিয়া যুক্তির খেই হারাইয়া ফেলিল। অপরপক্ষ এই অবসরে আরেক পালা হাসিয়া লইতে ছাড়িল না। অপু রাগিয়া গিয়াছিল, এইবার যুক্তির পথ না ধরিয়া উচ্ছ্বাসের পথ ধরিল। সকলকে সংকীর্ণমনা বলিয়া গালি দিল, একটা বিদ্রুপাত্মক গল্প বলিয়া অবশেষে টেবিলের উপর একটা কিল মারিয়া
এমারসনের একটা কবিতা আবৃত্তি করিতে করিতে বক্তৃতার উপসংহার করিল। ছেলেদের দল খুব গোলমাল করিতে করিতে হলের বাহির হইয়া গেল। বেশিরভাগ ছেলে তাহাকে যা তা বলিতেছিল। নিছক বিদ্যা জাহির করিবার চেষ্টা ছাড়া তাহার প্রবন্ধ যে অন্য কিছুই নহে, ইহাও অনেকের মুখে শোনা যাইতেছিল। সে শেষের দিকে এমারসনের এই কবিতাটি আবৃত্তি করিয়াছিল। আই অ্যাম দ্য ওনার অব দ্য স্পেয়ার অব দ্য 7 স্টার্স অ্যান্ড দ্য সোলার ইয়ার। তাহাতেই অনেকে তাহাকে দাম্ভিক ঠাউরাইয়া নানারূপ বিদ্রুপ ও টিটকারি দিতেও ছাড়িল না। কিন্তু অপু ও কবিতাটায় নিজেকে আদৌ উদ্দেশ করে নাই, যদিও তাহার নিজেকে জাহির করার স্পৃহাও কিছু কম ছিল না, বা মিথ্যা গর্ব প্রকাশে সে ক্লাসের কাহারও অপেক্ষা কম নহে, বরং বেশি। তাহার নিজের দলের কেহ কেহ তাহাকে ঘিরিয়া কথা বলিতে বলিতে চলিল। ভিড় একটু কমিয়া গেলে সে সকলের নিকট হইতে বিদায় লইয়া কলেজ হইতে বাহির হইতে যাইতেছিল। গেটের কাছে একটি 17-18 বছরের লাজুক প্রকৃতির ছেলে তাহাকে বলিল, একটুখানি দাঁড়াবেন? অপু ছেলেটিকে চেনে না, কখনো দেখে নাই। এক হারা, বেশ সুশ্রী, পাতলা সিল্কের জামা গায়ে, পায়ে জরির নাগরা জুতা। ছেলেটি কুণ্ঠিতভাবে বলিল, আপনার প্রবন্ধটা আমায় একটু পড়তে দেবেন? কাল আবার আপনাকে ফেরত দেব। অপুর আহত আত্মাভিমান পুনরায় হঠাৎ ফিরিয়া আসিল। খাতাখানা ছেলেটির হাতে দিয়া বলিল, দেখবেন কাইন্ডলি, যেন হারিয়ে না যায়। আপনি বুঝি সায়েন্স? ও। পরদিন কলেজ বসিবার সময় ছেলেটি গেটেই দাঁড়াইয়াছিল। অপুর হাতে খাতাখানা ফিরাইয়া দিয়া ছোট একটি নমস্কার করিয়াই ভিড়ের মধ্যে কোথায় চলিয়া গেল। অন্যমনস্কভাবে ক্লাসে বসিয়া অপু খাতাখানা উল্টাইতেছিল। একখানা কি কাগজ খাতাখানার ভিতর হইতে বাহির হইয়া ইলেকট্রিক পাখার হাওয়ায় খানিকটা উড়িয়া গেল। পাশের ছেলেটি সেখানা কুড়াইয়া তাহার হাতে দিলে সে পড়িয়া দেখিল পেন্সিলে লেখা একটি কবিতা, তাহাকে উদ্দেশ করিয়া। শ্রীযুক্ত অপূর্ব কুমার রায়, করকমলেষু। বাঙালি সমাজ যেন পঙ্কময় বদ্ধ জলাশয়, নাহি আলো স্বাস্থ্য ভরা, ভয়ে হেতা বায়ু বিষময়। জীবন কোরকগুলি অকালে শুকায়ে পরে ঝরি, বাঁচাবার নাহি কেহ, সকলেই আছে যেন মরি। নাহি চিন্তা, নাহি বুদ্ধি, নাহি ইচ্ছা, নাহি উচ্চ আশা। সুখ দুঃখহীন এক জড়পিণ্ড, নাহি মুখে ভাষা। এর মাঝে দেখি যবে কোনো মুখ উজ্জ্বল সরস, নয়নে আশার দৃষ্টি, ওষ্ঠপ্রান্তে জীবন হরস। অধরে ললাটে ভ্রুতে প্রতিভার সুন্দর বিকাশ, স্থির দৃঢ় কণ্ঠস্বরে ইচ্ছাশক্তি প্রত্যক্ষ প্রকাশ। সম্ভ্রমে হৃদয় পুরে, আনন্দ ও আশা জাগে প্রাণে, সম্ভাষিতে চাহে হিয়া বিমল প্রীতির অর্ঘ্য দানে। তাই এই ক্ষীণ ভাষা ছন্দে গাথি দিন উপহার, লজ্জাহীন অসংকোচে আনিয়াছি সম্মুখে তোমার। উচ্চ লক্ষ্য, উচ্চ আশা বাংলায় এনে দাও বীর, সুযোগ্য সন্তান জেরে তোরা সবে বঙ্গজননীর। গুণমুগ্ধ শ্রী, ফার্স্ট ইয়ার, সায়েন্স, সেকশন বি। অপু বিস্মিত হইল। আগ্রহের ও ঔৎসুক্যের সহিত আরও একবার পড়িল। তাহাকে উদ্দেশ করিয়া লেখা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। একে চায় তো আরে পায়। একেই নিজের কথা পরকে জাগ করিয়া বেড়াইতে সে অদ্বিতীয়। তাহার উপর তাহারই উদ্দেশ্যে লিখিত এক অপরিচিত ছাত্রের এই পত্র পাইয়া আনন্দে ও বিস্ময়ে সে ভুলিয়া গেল যে ক্লাসে স্বয়ং মিস্টার বসু ইতিহাসের বক্তৃতায় কোন এক রোমান সম্রাটের অমানসিক ঔদরিকতার কাহিনী সবিস্তারে বলিতেছেন। সে পাশের ছেলেকে ডাকিয়া পত্রখানা দেখাইতে যাইতেই জানকী খোঁচা দিয়া বলিল, এই সিসিবি এখনই বকে উঠবে, তোর দিকে তাকাচ্ছে, সামনে যা। এই আহ, কতক্ষণে সিসিবির এই বাজি বকুনি শেষ হইবে? বাহিরে গিয়া সকলকে চিঠিখানা দেখাইতে পারিলে যে সে বাঁচে। ছেলেটিকেও খুঁজিয়া বাহির করিতে হইবে। ছুটির পর গেটের কাছেই ছেলেটির সঙ্গে দেখা হইল। বোধহয় সে তাহারই অপেক্ষায় দাঁড়াইয়াছিল। কলেজের মধ্যে এইরূপ একজন মুগ্ধ ভক্ত পাইয়া অপু মনে মনে গর্ব অনুভব করিয়াছিল বটে, কিন্তু সেই তাহার পুরাতন মুখ চোরা রোগ।
তবে তাহার পক্ষে একটু সাহসের বিষয় এই দাঁড়াইল যে ছেলেটি তাহার অপেক্ষাও লাজুক। অপু গিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কিছুক্ষণ ইতস্তত করিয়া তাহার হাত ধরিল। কিছুক্ষণ কথাবার্তা হইল। কেহই কাগজে লেখা পদ্যটার কোনো উল্লেখ করিল না, যদিও দুজনেই বুঝিল যে তাহাদের আলাপের মূলে কালকের সেই চিঠিখানা। কিছুক্ষণ পর ছেলেটি বলিল, চলুন কোথাও বেড়াতে যাই, কলকাতার বাইরে কোথাও মাঠে, শহরের মধ্যে হাঁপ ধরে কোথাও একটা ঘাস দেখবার জো নেই। কথাটা শুনিয়াই অপুর মনে হইল এই ছেলেটি তো সম্পূর্ণ অন্য প্রকৃতির। ঘাস না দেখিয়া কষ্ট হয় এমন কথা তো আজ প্রায় 1 বৎসর কলিকাতার অভিজ্ঞতায় কলেজের কোনো বন্ধুর মুখে শুনে নাই। সাউথ সেকশনের ট্রেনে গোটা 4 স্টেশন পরে তাহারা নামিল। অপু কখনো এদিকে আসে নাই। ফাঁকা মাঠ, কেয়া ঝোপ, মাঝে মাঝে হোগলা বন, সরু মেঠো পথ ধরিয়া দুজনে হাঁটিয়া চলিতেছিল। ট্রেনের অল্প আধ ঘন্টার আলাপেই দুজনের মধ্যে একটা নিবিড় পরিচয় জমিয়া উঠিল। মাঠের মধ্যে একটা গাছের তলায় ঘাসের উপরে দুজনে গিয়া বসিল। ছেলেটি নিজের ইতিহাস বলিতেছিল। হাজারিবাগ জেলায় তাহাদের এক অভ্রের খনি ছিল। ছেলেবেলায় সে সেখানেই মানুষ। জায়গাটার নাম বড় বনি। চারিধারে পাহাড় আর শাল পলাশের বন। কিছু দূরে দারুকেশ্বর নদী, নিকটে পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পরন্ত বেলায় শালবনের পিছনের আকাশটা কত কি রঙে রঞ্জিত হইত। প্রথম বৈশাখে শালকুসুমের ঘন সুগন্ধ দুপুরে রৌদ্রকে মাতাইত। পলাশ বনে বসন্তের দিনে যেন ডালে ডালে আরতির পঞ্চপ্রদীপ জ্বলিত। সন্ধ্যার পরই অন্ধকারে গা ঢাকিয়া বাঘেরা আসিত ঝর্ণার জল পান করিতে। বাংলো হইতে একটু দূরে বালির উপর কতদিন সকালে বড় বড় বাঘের পায়ের থাবার দাগ দেখা গিয়াছে। সেখানকার জ্যোৎস্না রাত্রি, সে রাত্রির বর্ণনা নাই, ভাষা যোগায় না। স্বর্গ যেন দূরের নৈশ কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট পাহাড় শ্রেণীর ওপারে। ছায়াহীন, সীমাহীন, অনন্ত রসখরা জ্যোৎস্না যেন দিক চক্রবালে তাহারই ইঙ্গিত দিত। 1 আধ দিন নয়, শৈশবের 10-10টি বৎসর সেখানে কাটিয়াছে। সে অন্য জগৎ। পৃথিবীর মুক্ত প্রসারতার রূপ সেখানে চোখে কি মায়া অঞ্জন মাখাইয়া দিয়াছে। কোথাও আর ভালো লাগে না। অভ্রের খনিতে লোকসান হইতে লাগিল। খনি অপরে কিনিয়া লইল। তাহার পর হইতেই কলিকাতায়। মন হাঁপাইয়া উঠে, খাঁচার পাখির মতো ছটফট করে। বাল্যের সে অপূর্ব আনন্দ মন হইতে নিশ্চিহ্ন হইয়া মুছিয়া গিয়াছে। অপু এ ধরনের কথা কাহারও মুখে এ পর্যন্ত শোনে নাই। এই যে তাহারই অন্তরের কথার প্রতিধ্বনি। গাছপালা, নদী, মাঠ ভালোবাসে বলিয়া দেওয়ানপুরে তাহাকে সবাই বলিত পাগল। একবার মাঘ মাসের শেষে পথে কোন গাছের গায়ে আলোকলতা দেখিয়া রমাপতিকে বলিয়াছিল, কেমন সুন্দর, দেখুন দেখুন রমাপতিদা। রমাপতি মুরব্বিয়ানার সুরে বলিয়াছিল, মনে আছে, ও সব যার মাথায় ঢুকেছে তার পরকালটি একেবারে ঝরঝরে হয়ে গেছে। পরকালটা কি জন্য যে ঝরঝরে হইয়া গিয়াছে এ কথা সে বুঝিতে পারে নাই। কিন্তু ভাবিয়াছিল রমাপতিদা স্কুলের মধ্যে ভালো ছেলে, ফার্স্ট ক্লাসের ছাত্র, অবশ্যই তাহার অপেক্ষা ভালো জানে। এ পর্যন্ত কাহারও নিকট হইতে সে ইহার সায় পায় নাই। এই এতদিন পরে ইহাকে ছাড়া। তাহা হইলে তাহার মতো লোকও আছে, সে একেবারে সৃষ্টি ছাড়া নয়। অনিল বলিল, দেখুন এই এত ছেলে কলেজে পড়ে, অনেকের সঙ্গে আলাপ করে দেখেছি, ভালো লাগে না। ডাল, আনইমাজিনেটিভ মাইন্ড। পড়তে হয়, পড়ে যাচ্ছে। বিশেষ কোনো বিষয়ে কৌতূহলও নেই, জানবার একটা সত্যিকার আগ্রহও নেই। তাছাড়া এত ছোট কথা নিয়ে থাকে যে মন মোটে মানে কেমন যেন মাটির ওপর হপ করে করে বেড়ায়। প্রথম সেদিন আপনার কথা শুনে মনে হলো এই একজন অন্য ধরনের, এ দলের নয়। অপু মৃদু হাসিয়া চুপ করিয়া রহিল। এসব সেও নিজের মনের মধ্যে
অস্পষ্টভাবে অনুভব করিয়াছে। অপরের সঙ্গে নিজের এ পার্থক্য মাঝে মাঝে তাহার কাছে ধরা পড়িলেও সে নিজের সম্বন্ধে আদৌ সচেতন নয় বলিয়া এই জিনিসটা বুঝিতে পারিত না। তাহা ছাড়া অপুর প্রকৃতি আরও শান্ত, উগ্রতা শূন্য ও উদার। পরের তীব্র সমালোচনা ও আক্রমণের ধাতি নাই তাহার একেবারে। কিন্তু তাহার একটা মহৎ দোষ এই যে নিজের বিষয়ে কথা একবার পারিলে সে আর ছাড়িতে চায় না। অপরেও যে নিজেদের সম্বন্ধে বলিতে ইচ্ছা করিতে পারে, তরুণ বয়সের অনাবিল আত্মম্ভরিতা ও আত্মপ্রত্যয় সে বিষয়ে তাহাকে অন্ধ করিয়া রাখে। সুতরাং সে নিজের বিষয়ে একটানা কথা বলিয়া যায়। নিজের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা, নিজের ভালো মন্দ লাগা, নিজের পড়াশোনা, নিজের কোনো দুঃখ দুর্দশার কথা বলে না, কোনো ব্যথা বেদনার কথা তোলে না। জলের ওপরকার দাগের মতো সেসব কথা তাহার মনে মোটে স্থান পায় না। আনকোরা তাজা নবীন চোখের দৃষ্টি শুধুই সম্মুখের দিকে, সম্মুখের বহুদূর দিকচক্রবাল রেখারও ওপারে, আনন্দ ও আশায় ভরা এক অপূর্ব রাজ্যের দিকে। সন্ধ্যার পরে বাসায় ফিরিয়া চিমনি ভাঙা পুরনো হিংসের লণ্ঠনটা জ্বালিয়া সে পকেট হইতে অনিলের চিঠিখানা বাহির করিয়া আবার পড়িতে বসিল। আমায় যে ভালো বলে সে আমার পরম বন্ধু, আমার মহৎ উপকার করে, আমার আত্মপ্রত্যয়কে সুপ্রতিষ্ঠিত হইতে সাহায্য করে, আমার মনের গভীর গোপন কোনো লুকানো রত্নকে দিনের আলোয় মুখ দেখাইতে সাহস দেয়। পড়িতে পড়িতে পাশের বিছানার দিকে চাহিয়া মনে পড়ে, আজ আবার তাহার ঘরের অপর লোকটির এক আত্মীয় কাছড়াপাড়া হইতে আসিয়াছে এবং এই ঘরেই শুইবে। সে আত্মীয়টির বয়স বছর 30 হইবে। কাছড়াপাড়ার লোক অফিসে চাকরি করে। বেশি লেখাপড়া না জানিলেও অনবরত যা তা ইংরেজি বলে। হরদম সিগারেট খায়, অত্যন্ত বকে, অকারণে গায়ে পড়িয়া ভাই ভাই বলিয়া কথা বলে। তাহার মধ্যে 12 আনা থিয়েটারের গল্প। অমুক অ্যাক্ট্রেস তারাবাইয়ের ভূমিকায় যেরকম অভিনয় করে, অমুক থিয়েটারের বিধুমুখীর মতো গান, বিশেষ করে হীরার দুল প্রহসনে বেদিনীর ভূমিকায় নয়নজলের ফাঁদ পেতেছি নামক সেই বিখ্যাত গানখানি সে যেমন গায় তেমন আর কোথায়, কে গাইতে পারে? তিনি এজন্য বাজি ফেলিতে প্রস্তুত আছেন। এসব কথা অপুর ভালো লাগে না। থিয়েটারের কথা শুনিতে তাহার কোনো কৌতূহল হয় না। এই লোকটির চেয়ে আলুর ব্যবসাদারটি অনেক ভালো। সে পাড়া গায়ের লোক, অপেক্ষাকৃত সরল প্রকৃতির, আর এত বাজে কথা বলে না, অন্তত তাহার সঙ্গে তো নয়। এই ব্যক্তিটির যত গল্প তাহার সঙ্গে। মনে মনে ভাবে, একটু ইচ্ছে করে বেশ একা একটি ঘর হয়, একা বসে পড়াশুনো করি, টেবিল থাকে একটা, বেশ ফুল কিনে এনে গ্লাসের জলে দিয়ে সাজিয়ে রাখি। এই ঘরটায় না আছে জানালা, পড়তে পড়তে একটু খোলা আকাশ দেখবার জো নেই। তামাকের গুল রোজ পরিষ্কার করি, আর রোজ ওরা এই রকম নোংরা করবে। মা ওয়ার করে দিয়েছিল, ছিঁড়ে গিয়েছে। কি বিশ্রী তেল চিটচিটে বালিশটা হয়েছে। এবার হাতে পয়সা হলে একটা ওয়ার করব। অনিলের সঙ্গে পরদিন বৈকালে গঙ্গার ধারে বেড়াইতে গেল। চাঁদপাল ঘাটে, প্রিন্সেপস ঘাটে বড় বড় জাহাজ নোঙর করিয়া আছে। অপু পড়িয়া দেখিল, কোনোটার নাম বম্বে, কোনোটার নাম ইদুজ্জুমারু। সেদিন বৈকালে নতুন ধরনের রং করা একখানা বড় জাহাজ দেখিয়াছিল। নাম লেখা আছে শেনান্ডোয়া। অনিল বলিল, আমেরিকান মাল জাহাজ, জাপানের পথে আমেরিকায় যায়। অপু অনেকক্ষণ দাঁড়াইয়া জাহাজখানা দেখিল। নীল পোশাক পরা একটা লস্কর রেলিং ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া জলের মধ্যে কি দেখিতেছে। লোকটি কি সুখী, কত দেশ বিদেশে বেড়ায়, কত সমুদ্রে পাড়ি দেয়। চীন সমুদ্রে টাইফুনে পড়িয়াছে, পিনাঙের নারিকেল কুঞ্জের ছায়ায় কত দুপুর কাটাইয়াছে, কত ঝড় বৃষ্টির রাত্রে এই রকম রেলিং ধরিয়া দাঁড়াইয়া বাত্যাক্ষুব্ধ উত্তাল উন্মত্ত মহাসমুদ্রের রূপ দেখিয়াছে। কিন্তু ও লোকটা বোঝে কি? কিছুই না। ও কি দূর হইতে
ফুজিয়ামা দেখিয়া আত্মহারা হইয়াছে। দক্ষিণ আমেরিকার কোনো বন্দরে নামিয়া পথের ধারে কি গাছপালা আছে তাহার নিবিষ্ট মনে সাগ্রহে পরীক্ষা করিয়া দেখিয়াছে। হয়তো জাপানের পথের ধারে বাংলাদেশের পরিচিত কোনো ফুল আছে, ও লোকটি জানে না। হয়তো ক্যালিফোর্নিয়ার শহর বন্দর হইতে দূরে নির্জন সিয়েরার ঢালুতে বনঝোপের নানা অচেনা ফুলের সঙ্গে তাহাদের দেশের সন্ধ্যামণি ফুলও ফুটিয়া থাকে। ও লোকটা কি কখনো সেখানে সূর্যাস্তের রাঙা আলোয় বড় একখণ্ড পাথরের ওপর আপন মনে বসিয়া নীল আকাশের দিকে চাহিয়া থাকিয়াছে? অথচ ও লোকটারই অদৃষ্টে ঘটিতেছে দেশ বিদেশে ভ্রমণ, সমুদ্রে সমুদ্রে বেড়ানো, যাহার চোখ নাই, দেখিতে জানে না। আর সে যে শৈশব হইতে শত সাত পুষিয়া রাখিয়া আসিতেছে মনের কোণে, তাহার কি কিছুই হইবে না? কবে যে সে যাইবে? কলিকাতার শীতের রাত্রের এ ধোঁয়া তাহার অসহ্য হইয়া উঠিয়াছে। চোখ জ্বালা করে, নিঃশ্বাস বন্ধ হইয়া আসে, কিছু দেখা যায় না। মন তাহার একেবারে পাগল হইয়া উঠে। এ এক অপ্রত্যাশিত উপদ্রব। কে জানিত শীতকালে কলিকাতার এ চেহারা হয়? ওই লোকটার মতো জাহাজের খালাসি হইতে পারিলেও সুখ ছিল। শিপ আহোয়, কোথাকার জাহাজ? কলিকাতা হইতে পোর্ট মোরসবি, অস্ট্রেলেশিয়া। ওটা কি উঁচু মতো দূরে? প্রবালের বড় বাঁধ, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এই সমুদ্রের ঠিক এই স্থানে প্রাচীন নাবিক টাসম্যান ঘোর তুফানে পড়িয়া মাস্তুল ভাঙা পাল ছেঁড়ার ডুবু ডুবু অবস্থায় অকুলে ভাসিতে ভাসিতে 12 দিনের দিন কুল দেখিতে পান। সেইটাই সেকালে ভ্যান ডিমেন্স ল্যান্ড, বর্তমানে টাসমেনিয়া। কেমন দূরে নীল চক্রবাল রেখা, উড়ন্ত সিন্ধু শকুন্তলের মাতামাতি, প্রবালের বাঁধের ওপর বড় বড় ঢেউয়ের সবেগে আছড়াইয়া পড়ার গম্ভীর আওয়াজ। উপকূল রেখার অনেক পিছনে যে পাহাড়টা মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে, ওটা হয়তো জলহীন দিক দিশাহীন ধুধু নির্জন মরুর মধ্যে শুধুই বালি আর শুকনা বাবুল গাছের বন। শত শত ক্রোশ দূরে ওর অজানা অধিত্যকায় লুকানো আছে সোনার খনি, কালো ওপ্যালের খনি। এই খর জ্বলন্ত মরু রৌদ্রে খনির সন্ধানে বাহির হইয়া কত লোক ওদিকে গিয়াছিল আর ফেরে নাই। মরুদেশের নানা স্থানে তাহাদের হাড়গুলা রৌদ্রে বৃষ্টিতে ক্রমে সাদা হইয়া আসিল। অনিল বলিল, চলুন, আজ সন্ধে হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহাজ দেখে আর কি হবে? অপু সমুদ্র সংক্রান্ত বহু বই কলেজ লাইব্রেরি হইতে লইয়া পড়িয়া ফেলিয়াছে। কেমন একটা নেশা, কখনো কোনো ছাত্র যাহা পড়ে না এমন সব বই। বহু প্রাচীন নাবিক ও তাহাদের জলযাত্রার বৃত্তান্ত, নানা দেশ আবিষ্কারের কথা, সেবাস্টিয়ান, ক্যাবোট, এরিকসন, কর্টেজ ও পিজারো কর্তৃক মেক্সিকো ও পেরু বিজয়ের কথা। দুর্ধর্ষ স্পেনীয় বীর পিজারো ব্রাজিলের জঙ্গলে রূপার পাহাড়ের অনুসন্ধানে গিয়া কি করিয়া জঙ্গলের মধ্যে পথ হারাইয়া বেঘরে অনাহারে সসৈন্যে ধ্বংসপ্রাপ্ত হইল, আরও কত কি। পরদিন কলেজ পালাইয়া দুজনে দুপুরবেলা স্ট্র্যান্ড রোডের সমস্ত স্টিমার কোম্পানির অফিসগুলি ঘুরিয়া বেড়াইল। প্রথমে P&O। টিফিনের সময় কেরানিবাবুরা নিচের জলখাবার ঘরে বসিয়া চা খাইতেছেন, কেহ বিড়ি টানিতেছেন। অপু পিছনে রহিল। অনিল আগাইয়া গিয়া জিজ্ঞাসা করিল, আগে আমরা জাহাজে চাকরি খুঁজছি, এখানে খালি আছে জানেন? একজন টাক পরা রোগা চেহারার বাবু বলিলেন, চাকরি? জাহাজে? কোন জাহাজে? যে কোনো জাহাজে। অপুর বুক উত্তেজনায় ও কৌতূহলে ঢিপ ঢিপ করিতেছিল, কি বুঝি হয়। বাবুটি বলিলেন, জাহাজের চাকরিতে তোমাদের চলবে না হে ছোকরা। দেখো, একবার ওপরে মেরিন মাস্টারের ঘরে খোঁজ করো। কিছুই হইল না। BISN তথৈবচ, নিপন ইউসেন কাইসাও তাই। টার্নার মরিসনের অফিসে তাহাদের সহিত কেহ কথাও কহিল না।
বড় বড় বাড়ি, সিঁড়ি ভাঙিয়া ওঠানামা করিতে করিতে শীতকালেও ঘাম দেখা দিল। অবশেষে মরিয়া হইয়া অপু গ্লাডস্টোন ওয়াইলির অফিসে 4 তলায় উঠিয়া মেরিন মাস্টারের কামরায় ঢুকিয়া পড়িল। খুব দীর্ঘ দেহ, অত বড় গোঁফ সে কখনো কাহারও দেখে নাই। সাহেব বিরক্ত হইয়া ঘণ্টা বাজাইয়া কাহাকে ডাক দিল। অপুর কথা কানেও তুলিল না। একজন প্রৌঢ় বয়সের বাঙালিবাবু ঘরে ঢুকিয়া ইহাদের দেখিয়া বিস্ময়ের সুরে বলিলেন, এ ঘরে কি? এসো এসো, বাইরে এসো। বাহিরে গিয়া অনিলের মুখে আসিবার উদ্দেশ্য শুনিয়া বলিলেন, কেন হে ছোকরা, বাড়ি থেকে রাগ করে পালাচ্ছ? অনিল বলিল, না, রাগ করে কেন পালাবো? রাগ করে পালাচ্ছ না তো এ মতি হলো কেন? জাহাজে চাকরি খুঁজছ। কোন চাকরি হবে জানো? খালাসির চাকরি। 1 বছরের এগ্রিমেন্টে জাহাজে উঠতে হবে। বাঙালির খাওয়া জাহাজে পাবে না, কষ্টের এক শেষ হবে। গোড়া লস্করগুলো অত্যন্ত বদমায়েশ, তোমাদের সঙ্গে বনবে না। আরও নানা কষ্ট। স্টোকারের কাজ পাবে, কয়লা দিতে দিতে যান হয়রান হবে। সেসব কি তোমাদের কাজ? এখন কোনো জাহাজ ছাড়ছে নাকি? জাহাজ তো ছাড়ছে গোলকুন্ডা, আর 7 দিন পরে মঙ্গলবারে ছাড়বে মাল জাহাজ, কলম্বো হয়ে ডারবান যাবে। দুজনে মহা পিড়াপিড়ি শুরু করিল। তাহাদের কোনো কষ্ট হইবে না, কষ্ট করা তাহাদের অভ্যাস আছে। দয়া করিয়া তিনি যদি কোনো ব্যবস্থা করেন। অপু প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, তা হোক, দিন আপনি জোগাড় করে, ওসব কিছু কষ্ট না। দিন আপনি। গোড়া লস্করে কি করবে আমাদের? কয়লা খুব দিতে পারবো। কেরানিবাবুটি হাসিয়া বলিলেন, এ কি ছেলে গেলা হে ছোকরা, কয়লা দেবে তোমরা? বুঝতে তো পারছো না সেখানকার কাণ্ড কারখানা। বয়লারের গরম, হাওয়া নেই, দম বন্ধ হয়ে আসবে। 4 শবেল কয়লা দিতে না দিতে হাতের শিরা দড়ির মতো ফুলে উঠবে। আর তাতে ওই ডেলিকেট হাত, হাফ জিরুতে দেবে না। দাঁড়াতে দেখলে ইঞ্জিনিয়ার সাহেব মারবে চাবুক। 10,000 ঘোড়ার জোরের ইঞ্জিনের স্টিম বজায় রাখতে হবে সব সময়। নিঃশ্বাস ফেলবার সময় পাবে না। আর গরম কি সোজা? কুম্ভিপাক নরকের গরম ফার্নেসের মুখে। সে তোমাদের কাজ। তবুও দুজনে ছাড়ে না। ইহারা যে বাড়ি হইতে পালাইয়া যাইতেছে সে ধারণা বাবুটির আরও দৃঢ় হইল। বলিলেন, নাম ঠিকানা দিয়ে যাও তো তোমাদের বাড়ির, দেখি তোমাদের বাড়িতে না হয় নিজে একবার যাব। কোনো রকমে তাহাকে রাজি করাইতে না পারিয়া অবশেষে তাহারা চলিয়া আসিল। একদিন অপু দুপুরবেলা কলেজ হইতে বাসায় ফিরে আসিয়া গায়ের জামা খুলিতেছে। এমন সময় পাশের বাড়ির জানালাটার দিকে হঠাৎ চোখ পড়িতে সে আর চোখ ফিরাইয়া লইতে পারিল না। জানালাটির গায়ে খড়ি দিয়া মাঝারি অক্ষরে মেয়েলি ছাদে লেখা আছে, হেমলতা আপনাকে বিবাহ করিবে। অপু অবাক হইয়া খানিকটা সেদিক চাহিয়া রহিল এবং পরক্ষণেই কৌতুকের আবেগে হাতের নোট খাতাখানা মেঝেতে ছুঁড়িয়া ফেলিয়া আপন মনে হো হো করিয়া হাসিয়া উঠিল। পাশেই বাড়ি। তাহার ঘরটা হইতে জানালাটা 5-6 দূরে, মধ্যে একটা সরু গলি। অনেক দিন সে দেখিয়াছে পাশের বাড়ির একটি মেয়ে জানালার গড়াদে ধরিয়া এদিকে চাহিয়া আছে। বয়স 14-15, রং উজ্জ্বল শ্যামবর্ণ, কোকড়া কোকড়া চুল, বেশ মুখখানা। যদিও তাহাকে সুন্দরী বলিয়া কোনোদিনও অপুর মনে হয় নাই। তাহার কলেজ হইতে আসিবার সময় হইলে প্রায়ই সে মেয়েটিকে দাঁড়াইয়া থাকিতে দেখিত। ক্রমে শুধু দাঁড়ানো নয়, মেয়েটি তাহাকে দেখিলেই হঠাৎ হাসিয়া জানালার আড়ালে মুখ লুকায়। কখনো বা জানালাটার খড়খড়ি বারকতক খুলিয়া বন্ধ করিয়া মনোযোগ আকর্ষণ করিতে চেষ্টা করে। দিনের মধ্যে 2-3 বার, 4 বার কাপড় বদলাইয়া ঘরটার মধ্যে অকারণে ঘোরাফেরা করে এবং ছুতা নাতায় জানালার কাছে আসিয়া দাঁড়ায়। কতদিন এরকম হয়? অপু মনে মনে ভাবে, মেয়েটা আচ্ছা বেহায়াত। কিন্তু আজকের এ ব্যাপার একেবারে অপ্রত্যাশিত। আজ ওবেলা উড়ে ঠাকুরের হোটেলে খাইতে গিয়ে সে দেখিয়াছিল সুন্দর ঠাকুর মুখ ভার করিয়া বসিয়া আছে। 2-3 মাসের টাকা বাকি, সামান্য পুঁজির হোটেল। অপূর্ববাবু ইহার কি ব্যবস্থা করিতেছেন? আর কতদিন এভাবে সে বাকি টানিয়া যাইবে?
সুন্দর ঠাকুরের কথায় তাহার মনে যে দুর্ভাবনার মেঘ জমিয়াছিল সেটা কৌতুকের হাওয়ায় এক মুহূর্তে কাটিয়া গেল। আচ্ছা তো মেয়েটা, দেখো কি লিখে রেখেছে। ওদের হো হো, আচ্ছা, হি হি। সেদিন আর মেয়েটিকে দেখা গেল না, যদিও সন্ধ্যার সময় একবার ঘরে ফিরিয়া সে দেখিল জানালার সে খড়ির লেখা মুছিয়া ফেলা হইয়াছে। পরদিন সকালে ঘরের মধ্যে মাদুর বিছাইয়া পড়িতে পড়িতে মুখ তুলিতেই অপু দেখিতে পাইল মেয়েটি জানালার ধারে দাঁড়াইয়া আছে। কলেজে যাইবার কিছু আগে মেয়েটি আর একবার আসিয়া দাঁড়াইল। সবে স্নান সারিয়া আসিয়াছে, লালপাড় শাড়ি পরনে, ভিজে চুল পিঠের ওপর ফেলা, সোনার বালা পরা নিটোল ডান হাতটি দিয়া জানালার গড়াদে ধরিয়া আছে অল্পক্ষণের জন্য। কথাটা ভাবিতে ভাবিতে সে কলেজে গেল। সেখানে অনেকের কাছে ব্যাপারটা গল্প করিল। প্রণব তো শুনিয়া হাসিয়া খুন, জানকীও তাই। সবাই আসিয়া দেখিতে চায়, এ যে একেবারে সত্যিকার জানালা কাব্য। সত্যেন বলিল, নভেল ও মাসিকের পাতায় পড়া যায় বটে, কিন্তু বাস্তব জগতে এরকম যে ঘটে তা তো জানা ছিল না। নানা হাসি তামাশা চলিল। সকলেই যে ভদ্রতা সঙ্গত কথা বলিয়াই ক্ষান্ত রহিল তাহা বলিলে সত্যের অপলাপ করা হইবে। তারপর দিন চারেক বেশ কাটিল। হঠাৎ একদিন আবার জানালায় লেখা, হেমলতা আপনাকে বিবাহ করিবে। জানালার খড়খড়ির গায়ে এমনভাবে লেখা যে জানালা খুলিয়া লম্বা কবজাটা মুড়িয়া ফেলিলে লেখাটা শুধু তাহার ঘর হইতেই দেখা যায়, অন্য কারুর চোখে পড়িবার কথা নহে। প্রণবটা যদি এ সময় এখানে থাকিত। তারপর আবার দিন দুই সব ঠান্ডা। সেদিন একটু মেঘলা ছিল, সকালে কয়েক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। দুপুরের পরই আবার খুব মেঘ করিয়া আসিল। কারখানার উঠানে মালবোঝাই মোটর লরিগুলার শব্দ একটু থামিলেও দুপুরের শিফটে মিস্ত্রিদের প্যাকবাক্সের গায়ে লোহার বের পড়াইবার দুমদাম আওয়াজ বেজায়। এই বিকট আওয়াজের জন্য দুপুরবেলা এখানে তিষ্টানো দেয়। অপু ঘুমাইবার বৃথা চেষ্টা করিয়া উঠিয়া বসিতেই দেখিল মেয়েটি জানালার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। অল্পক্ষণের জন্য দুজনের চোখাচোখি হইল। মেয়েটি অন্য অন্য দিনের মতো আজও হাসিয়া ফেলিল। অপুর মাথায় দুষ্টুমি চাপিয়া গেল। সেও আগাইয়া গিয়া জানালার গড়াদে ধরিয়া দাঁড়াইল। তারপর সে নিজেও হাসিল। মেয়েটি একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিল কেহ আসিতেছে কিনা। পরে সেও আসিয়া জানালার ধারে দাঁড়াইল। অপু কৌতুকের সুরে বলিল, কি গো হেমলতা, আমায় বিয়ে করবে? মেয়েটি বলিল, করব। কথা শেষ করিয়া সে হাসিয়া ফেলিল। অপু বলিল, কি জাত তোমরা, বামুন? আমি কিন্তু বামুন। মেয়েটি খোপায় হাত দিয়া একটা কাটা ভালো করিয়া গুজিয়া দিতে দিতে বলিল, আমরাও বামুন। পরে হাসিয়া বলিল, আমার নাম তো জেনেছেন, আপনার নাম কি? অপু বলিল, ভালো নাম অপূর্ব, আমরা বাঙাল দেশের লোক। শহরের মেয়ে তোমরা, আমাদের তো দু চোখে দেখতেই পারো না, তাই না? তোমায় একটা কথা বলি শোনো, ওরকম লিখো না জানালার গায়ে, যদি কেউ টের পায়। মেয়েটি আর একবার পিছন ফিরিয়া চাহিয়া বলিল, কে টের পাবে? কেউ দেখতে পায় না ওদিক থেকে। আমি যাই, কাকিমা আসবে ঠাকুরঘর থেকে। আপনি বিকেলে রোজ থাকেন? মেয়েটি চলিয়া গেলে অপুর হাসি পাইল। পাগল না তো? ঠিক। এতদিন সে বুঝিতে পারে নাই মেয়েটি পাগল। মেয়েটির চোখে তাই কেমন একটা অদ্ভুত ধরনের দৃষ্টি। কথাটা মনে হইবার সঙ্গে সঙ্গে একটা গভীর করুণা ও অনুকম্পায় তাহার সারা মন ভরিয়া গেল। মেয়ের বাপকে সে মাঝে মাঝে প্রায়ই দেখে, প্রৌঢ়, খোঁচা খোঁচা দাড়ি, কোনো অফিসের কেরানি বোধ হয়। সে কলেজে যাইবার সময় রোজ ভদ্রলোক ট্রামের অপেক্ষায় ফুটপাতের ধারে দাঁড়াইয়া থাকেন। হয়তো মেয়েটির বাবাই, নয়তো কাকা বা জ্যাঠামশাই কি মামা। মোটের ওপর তিনিই একমাত্র অভিভাবক। খুব বেশি অবস্থাপন্ন বলিয়া মনে হয় না। হয়তো তাহাকে দেখিয়া মেয়েটা ভালোবাসিয়া ফেলিয়াছে। এরকম তো হয়। তাহার ইচ্ছা হইল
এবার মেয়েটিকে দেখিতে পাইলে তাহাকে দুটা মিষ্ট কথা, দুটা সান্ত্বনার কথা বলিবে। কেহ কিছু মনে করিবে? যদি নিতাইবাবু টের পায়? পাইবে। খবরের কাগজে সে মাঝে মাঝে ছেলে পড়ানোর বিজ্ঞাপন খুঁজিত। একদিন দেখিল কোন একজন ডাক্তারের বাড়ির জন্য একজন প্রাইভেট টিউটর দরকার। গেল সে সেখানে। দোতলা বড় বাড়ি, নিচে বৈঠকখানা, কিন্তু সেখানে বড় কেহ বসে না। ডাক্তারবাবুর কনসাল্টিং রুম দোতলার কোণের কামরায়, সেখানেই রোগীর ভিড়। অপু গিয়া দেখিল নিচের ঘরটাতে অন্যন 15 নানা বয়সের লোক তীর্থের কাকের মতো হা করিয়া বসিয়া। সেও গিয়া একপাশে বসিয়া গেল। তাহার মনে মনে বিশ্বাস ছিল ওই বিজ্ঞাপনটা শুধু তাহারই চোখে পড়িয়াছে। এত সকালে অত ছোট ছোট অক্ষরে এক কোণে লেখা বিজ্ঞাপনটা। সে ভাবিয়াছিল, এ যে ভিড় দেখা যায় ক্রমে বাড়িয়া চলিল। কাহাকে পড়াইতে হইবে, কোন ক্লাসের ছেলে, কত বড়, কেহই জানে না। পাশের একটি লোক জিজ্ঞাসা করিল, মশাই জানেন কিছু, কোন ক্লাসের? অপু বলিল, সেও কিছুই জানে না। একটি 18-19 বছরের ছোকরার সঙ্গে অপুর আলাপ হইল। ম্যাট্রিকুলেশন ফেল করিয়া হোমিওপ্যাথিক পড়ে। টিউশনির নিতান্ত দরকার, না হইলেই চলিবে না। সে নাকি কালো একবার আসিয়াছিল, নিজের দুরবস্থার কথা সব কর্তাকে জানাইয়া গিয়াছে। তাহার হইলেও হইতে পারে। ঘণ্টাখানেক ধরিয়া অপু দেখিতেছিল কাঠের সিঁড়িটা বাহিয়া একজন লোক ওপরের ঘরে উঠিতেছে এবং নামিবার সময় মুখ অন্ধকার করিয়া পাশের দরজা দিয়া বাহিরে চলিয়া যাইতেছে। যদি তাহারও না হয়। পড়া বন্ধ করিয়া মনসাপোতা, কিন্তু সেখানেই বা চলিবে কিসে? চাকর আসিয়া জানাইল, আজ বেলা হইয়া গিয়াছে, ডাক্তারবাবু কাহারও সঙ্গে এখন আর দেখা করিবেন না। একখানা কাগজে সকলের নিজের নিজের নামধাম ও যোগ্যতা লিখিয়া রাখিয়া যাইতে পারেন, প্রয়োজন বুঝিলে জানানো যাইবে। ছেদ কথা। সকলেই একবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিবার জন্য ব্যগ্র হইয়া পড়িল। প্রত্যেকেরই মনে মনে বিশ্বাস, একবার গৃহস্বামী তাহাকে চাক্ষুষ দেখিয়া তাহার গুণ শুনিলে আর চাকুরি না দিয়া থাকিতে পারিবেন না। অপুও ভাবিল, সে ওপরে যাইতে পারিলে একবার চেষ্টা করিয়া দেখিত, তবে সে নিজের দুরবস্থার কথা কাহারও কাছে বলিতে পারিবে না। তাহার লজ্জা করে। দৈন্যের কাঁদুনি গাহিয়া পরের সহানুভূতি আকর্ষণ করিবার চেষ্টা অসম্ভব। লোকে কি করিয়া যে করে। প্রথম প্রথম সে কলিকাতায় আসিয়া ভাবিয়াছিল, কত বড় লোকের বাড়ি আছে কলিকাতায়, চাইলে একজন দরিদ্র ছাত্রের উপায় করিয়া দিতে কেউ কুণ্ঠিত হইবে না। কত পয়সা তো তাহাদের কত দিকে যায়। কিন্তু তখন সে নিজেকে ভুল বুঝিয়াছিল। চাহিবার প্রবৃত্তি, পরের চোখে নিজেকে হীন প্রতিপন্ন করিবার প্রবৃত্তি, এসব তাহার মধ্যে নাই। তাহার আছে সে যাহা নয় তাহা হইতেও নিজেকে বড় বলিয়া জাহির করিবার, বাহাদুরি করিবার, মিথ্যা গর্ব করিয়া বেড়াইবার একটা কু অভ্যাস। তাহার মায়ের নির্বুদ্ধিতা এই দিক দিয়া ছেলেতে বর্তাইয়াছে, একেবারে হুবহু, অবিকল। এই কলিকাতা শহরে মহা কষ্ট পাইলেও সে নিতান্ত অন্তরঙ্গ একাধজন ছাড়া কখনো কাহাকে, তাও নিজের মুখে কখনো কিছু বলে না, পাছে ভাবে গরিব। ইতস্তত করিয়া সেও অপরের দেখা দেখি কাঠের সিঁড়ি বাহিয়া ওপরে উঠিতে গেল। নিচের উঠান হইতে চাকর হা হা করিয়া উঠিল, আরে কাহে আপ লোগ উপর মে যাতে হ্যায়, বাত নেই মানতে হ্যায়, এ বড়া মুশকিল। অপু সে কথা গ্রাহ্য না করিয়া ওপরে উঠিয়া গেল। প্রৌঢ় বয়সের একটি ভদ্রলোক ঘরের মধ্যে বসিয়া। হোমিওপ্যাথি পড়া ছোকরাটির সঙ্গে কি তর্ক চলিতেছে বাহির হইতে বুঝা গেল। ছোকরাটি কি বলিতেছে, ভদ্রলোকটি কি বুঝাইতেছেন। সে ছোকরা একেবারে নাছোড় বান্দা, টিউশনে তাহার চাই। ভদ্রলোকটি বলিতেছেন, ম্যাট্রিকুলেশন ফেল টিউটার দিয়া তিনি কি করিবেন। ক্রমে সকলে একে একে বাহিরে আসিয়া চলিয়া গেল। অপু ঘরের মধ্যে ঢুকিয়া সসংকোচে বলিল, আপনাদের কি একজন পড়াবার লোক দরকার? আজ সকালের কাগজে বেরিয়েছে। যেন সে এত লোকের ভিড়
ওপরে ওঠার নিষেধাজ্ঞা, কাগজে নামধাম লিখিয়া রাখিবার উপদেশ কিছুই জানে না। আসলে সে ইচ্ছা করিয়া এরূপ ভালো মানুষ সাজে নাই। অপরিচিত স্থানে আসিয়া অপরিচিত লোকের সহিত কথা কহিতে গিয়া আনাড়িপনার দরুন কথার মধ্যে নিজের অজ্ঞাতসারে একটা ন্যাকা সুর আসিয়া গেল। ভদ্রলোক একবার আপাতমস্তক তাহাকে দেখিয়া লইলেন, তারপর একটা চেয়ার দেখাইয়া বলিলেন, বসুন। আপনি কি পাস? ও, আইএ পড়ছেন। দেশ কোথায়? ও, এখানে থাকেন কোথায়? তিনি আরও যেন খানিকক্ষণ তাহাকে চাহিয়া চাহিয়া দেখিলেন। মিনিট 15 পরে অপু বসিয়াই আছে। ডাক্তারবাবু হঠাৎ বলিয়া উঠিলেন, দেখুন, পড়ানো মানে আমার একটি মেয়ে, তাকেই পড়াতে হবে। যাকে তাকে তো নিতে পারি নে, কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে। ওরে শোন, তোর দিদিমণিকে ডেকে নিয়ে আয় তো, বলগে আমি ডাকছি। একটু পরে মেয়েটি আসিল। বছর 15 বয়স, তন্নি, সুন্দরী, বড় বড় চোখ, আঙুলের গড়ন ভারী সুন্দর, রেশমি জামা গায়ে, চওড়াপার শাড়ি, গলায় সোনার সরু চেন, হাতে প্লেন বালা, মাথায় চুল এত ঘন যে দুধারে কান যেন ঢাকিয়া গিয়াছে, জাপানি মেয়েদের মতো ফাঁপানো খোপা। এইটি আমার মেয়ে, নাম প্রীতিবালা, বেথুন স্কুলে পড়ে, এবার 2nd ক্লাসে উঠেছে। ইনি তোমার মাস্টার খুকি, আজ বাদ দিয়ে কাল থেকে উনি আসবেন। হ্যাঁ, এর মুখ দেখেই আমার মনে হয়েছে ইনিই ঠিক হবেন। বয়স আপনার আর কত হবে? এই 19-20। মুখ দেখেই তো মনে হয় ছেলে মানুষ। তাছাড়া একটা ডিস্টিংশনের ছাপ রয়েছে। খুকি, বসো মা। টিউশনি জোটার আনন্দে যত হোক না হোক, ভদ্রলোক যে বলিয়াছেন তাহার মুখে একটা ডিস্টিংশনের ছাপ আছে, এই আনন্দে পরিপূর্ণ হইয়া সে সারাটা দিন কাটাইল। ও ক্লাসে, পথে, বাসায়, হোটেলে, সর্বত্র বন্ধুবান্ধবের কাছে কথাটা লইয়া নির্বোধের মতো খুব জাগ করিয়া বেড়াইল। মাহিনা যত নির্দিষ্ট হইয়াছিল তাহার অপেক্ষা অনেক বেশি বলিল, মেয়েটির সৌন্দর্য ব্যাখ্যা অনেক বাড়াইয়া করিল, ইত্যাদি। কিন্তু পরদিন পড়াইতে গিয়া দেখিল মেয়েটি দেওয়ানপুরের নির্মলা নয়, সেরকম সরলা, স্নেহময়ী, হাস্যমুখী নয়। অল্প কথা কয়, খাটাইয়া লইতে জানে, একটু যেন গর্বিত, কথাবার্তা বলে হুকুমের ভাবে। অমুক অঙ্কটা কাল বুঝিয়ে দেবেন, অমুকটা কাল করে আনবেন, আজ আরও 1 ঘন্টা বেশি পড়াবেন, পরীক্ষা আছে, ইত্যাদি। একদিন কোনো কারণে আসিতে না পারিলে পরদিন কৈফিয়ত তলব করিবার সুরে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করে। অপু মনে মনে বড় ভয় খাইয়া গেল। যেরকম মেয়ে, কোন দিন পড়ানোর কোন ত্রুটির কথা বাবাকে লাগাইবে, চাকুরির দফা গয়া, পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকিবে না। ছাত্রীর ওপর অসন্তুষ্টি ও বিরক্তিতে তাহার মন ভরিয়া উঠিল। মাসখানেক কাটিয়া গেল। প্রথম মাসের মাহিনা পাইয়াই মাকে কিছু টাকা পাঠাইয়া দিল। বউবাচার ডাকঘর হইতে টাকাটা পাঠাইয়া সে চলিয়া যাইতেছিল। সঙ্গের বন্ধুটি বলিল, এসো তো ভাই, একটু চোরা বাজারে একটা ভালো অপেরা গ্লাস কাল দর করে রেখে এসেছি, নিয়ে আসি। চোরা বাজারের নামও কখনো অপু শোনে নাই। ঢুকিয়া দেখিয়াই সে অবাক হইয়া গেল। নানা ধরনের জিনিসপত্র, খেলনা, আসবাবপত্র, ছবি, ঘড়ি, জুতা, কলের গান, বই, বিছানা, সাবান, কৌচ, কেদারা, সবই পুরানো মাল। অপুর মনে হইল বেশ সস্তা দরে বিকাইতেছে। একটা ফুলের টব, দর বলিল 6 আনা। একটা ভালো দোয়ার দান 10 আনা। 11 টাকায় কলের গান মায়ের রেকর্ড। এতদিন কলিকাতায় আছে, এত সস্তায় এখানে জিনিসপত্র বেচা কেনা হয় তা তো সে জানে না। এত শৌখিন জিনিসের এত কম দাম। তাহার মাথায় এক খেয়াল আসিয়া গেল। পরদিন সে বাকি টাকা হাতে বৈকালে আসিয়া চোরাবাজারে ঢুকিল। মনে মনে ভাবিল, এইবার একটু ভালোভাবে থাকব। ওরকম গোয়াল ঘরে আর থাকতে পারি নে, যেমন নোংরা তেমনি অন্ধকার।
প্রথমেই সে কালকার ফুলদানি জোড়া কিনিল। দোয়ারদানের ওপর অনেক দিন হইতে ঝোঁক, সেটিও কিনিল। একটা জাপানি পর্দা, খানচারেক ছবি, খানকতক প্লেট, একটা আয়না, ঝুটা পাথর বসানো ছোট একটা আংটি। ছেলে মানুষের মতো আনন্দের শুধু জিনিসগুলিকে দখলে আনিবার ঝোঁকে যাহাই চোখে ভালো লাগিল তাহাই কিনিল। দাও বুঝিয়া দু একজন দোকানদার বেশ ঠকাইয়াও লইল। ডবল উইকের একটা পিতলের টেবিল ল্যাম্প পছন্দ হওয়াতে দোকানিকে জিজ্ঞাসা করিল, এটার দাম কত? দোকানি বলিল, 3.5 টাকা। অপুর বিশ্বাস এরকম আলোর দাম 15-16 টাকা। এরূপ মনে হওয়ার একমাত্র কারণ এই যে অনেক দিন আগে লীলাদের বাড়ি থাকিবার সময় সে এই ধরনের আলো লীলার পরিবার ঘরে টেবিলে জ্বলিতে দেখিয়াছিল। সে বেশি দর কষিতে ভরসা করিল না। 4 আনা মাত্র কমাইয়া 3 টাকা 4 আনা মূল্যে সেই মানধাতার আমলের টেবিল ল্যাম্পটা মহা খুশির সহিত কিনিয়া ফেলিল। মুটের মাথায় জিনিসপত্র চাপাইয়া সে সৎসাহে ও সাগ্রহে সব বাসায় আনিয়া হাজির করিল ও সারাদিন খাটিয়া ঘরদোর ঝাড়িয়া ঝাড় দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ছবিগুলি দেওয়ালে টাঙাইল। সস্তা জাপানি পর্দাটা দরজায় ঝুলাইল। আয়নাটাকে গজালাটিয়া বসাইল। ফুলদানির জন্য ফুল কিনে আনিতে ভুলিয়া গিয়াছিল, সেগুলিকে ধুইয়া মুছিয়া আপাতত জানালার ধারে রাখিয়া দিল। দোয়ারদানটা তেঁতুল দিয়া মাজিয়া ঝকঝকে করিয়া রাখিল। টেবিল ল্যাম্পটা পরিষ্কার করিয়া বাহিরে অনেক দিনের একটা খালি প্যাক বাক্স পড়িয়াছিল, সেটা ঝাড়িয়া মুছিয়া টেবিলে পরিণত করিয়া সন্ধ্যার পর টেবিল ল্যাম্পটা সেটার ওপর রাখিয়া পড়িতে বসিল। বই হইতে মুখ তুলিয়া সে ঘন ঘন ঘরের চারিদিকে খুশির সহিত চাহিয়া দেখিতেছিল, ঠিক একেবারে যেন বড় লোকদের সাজানো ঘর। ছবি, পর্দা, ফুলদানি, টেবিল ল্যাম্প সব। এতদিন পয়সা ছিল না, হয় নাই, কিন্তু এইবার কেন সে মহিষের মতো বিলের কাদায় লুটাইয়া পড়িয়া থাকিতে যাইবে? বাহাদুরি করিবার ঝোঁকে পরদিন সে ক্লাসের বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করিয়া আনিয়া নিজের ঘরে খাওয়াইল। প্রণব, জানকী, সতীশ, অনিল, এমনকি সেন্ট জেভিয়ার কলেজের সেই ভূতপূর্ব ছাত্র চালবাজ মন্মথকে পর্যন্ত। মন্মথ ঘরে ঢুকিয়া বলিল, হুররে, আরে আমাদের অপূর্ব এসব করেছে কি? কোত্থেকে বাজে রাবিশ এক পুরনো পর্দা জুটিয়েছে দেখো। এত খাবার কে খাবে? অপু নিচের কারখানায় হেডমিস্ত্রিকে বলিয়া তাহাদের বড় লোহার চায়ের কেটলিটা ও একটা পলিতা বসানো সেকেলে লোহার স্টোভ ধার করিয়া আনিয়া চা চড়াইয়াছে। একরাশ কমলা লেবু, সিঙ্গারা, কচুরি, পান্তুয়া, কলা ও কাঁচা পাঁপড় কিনে আনিয়াছে। সবাই দেখিতে দেখিতে খাবার অর্ধেকের ওপর কমাইয়া আনিল। কথায় কথায় অপু তাহাদের দেশের বাড়ির কথা তুলিল। মস্ত দোতলা বাড়ি নদীর ধারে। এখনো পূজার দালানটা দেখিলে তাক লাগে। দেশে এখনো খুব নাম। দেনার দায়ে মস্ত জমিদারি হাতছাড়া হইয়া গিয়াছে, তাই আজ এ অবস্থা, নহিলে ইত্যাদি। প্রণব চা পরিবেশন করিতে গিয়া খানিকটা জানকীর পায়ের ওপর ফেলিয়া দিল। ঘর শুদ্ধ সবাই হো হো করিয়া হাসিয়া উঠিল। সতীশ আসিয়াই শটান শুইয়া পড়িয়াছিল অপুর বিছানায়, বলিল, ওহে, তোমরা কেউ আমার গালে একটা পান্তুয়া ফেলে দাও তো, হা করে আছি। সতীশ বলিল, হা হে, ভালো কথা মনে পড়েছে। তোমার সেই জানালা কাব্যের নায়িকা কোন দিকে থাকেন? এই জানালাটা নাকি? অনিল বাদে আর সকলেই হাসি ও কলরবের সঙ্গে সেদিকে ঝুঁকিয়া পড়িতে গেল। অপু লজ্জা মিশ্রিত সুরে বলিল, না না ভাই, ওদিকে যেও না, সে কিছু না, সব বানানো কথা আমার, ওসব কিছু না। মেয়েটি পাগল এই ধারণা হওয়া পর্যন্ত তাহার কথা মনে উঠিলেই অপুর মন করুণাদ্র হইয়া ওঠে। তাহাকে লইয়া এই হাসি ঠাট্টা তাহার মনে বড় বিঁধিল। কথার সুর ফিরাইবার জন্য সে নতুন কেনা পর্দাটার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করিল। পরে হঠাৎ মনে পড়াতে সে সেই ঝুটা পাথরের আংটিটা বাহির করিয়া খুশির সহিত বলিল, এটা দেখো তো কেমন হয়েছে, কত দাম হবে? মনমথ দেখিয়া বলিল, এ কোথাকার একটা বাজে পাথর বসানো আংটি, কেমিক্যাল সোনার, এর আবার দামটা কি? দূর। অনিলের এ কথাটা ভালো লাগিল না। মনমথ ইতিপূর্বে
অপুর পর্দাটা দেখিয়া নাক সিটকাইয়াছে। ইহাও তার ভালো লাগে নাই। সে বলিল, তুমি তো জহুরি নও, সপ্তাহতেই চাল দিতে আসো কেন? চেনো এ পাথর? জহুরি আবার দরকার কি শুনি? এটা কি এমারেল্ড না হিরে? না, শুধু এমারেল্ড আর হীরের নাম শুনে রেখেছ বই তো নয়, এটা কর্নেলিয়ান। চেনো কর্নেলিয়ান? অভ্রের খনিতে পাওয়া যায়, আমাদের ছিল, আমি খুব ভালো জানি। অনিল খুব ভালোই জানে অপুর আংটির পাথরটা কর্নেলিয়ান নয়, কিছুই নয়। শুধু মনমথর কথার প্রতিবাদ করিয়া মনমথর চালিয়াতি কথাবার্তায় অপুর মনে কোনো ঘা না লাগে, সেই চেষ্টায় কর্নেলিয়ান ও টোপাজ পাথরের আকৃতি প্রকৃতি সম্বন্ধে যাহা মুখে আসিল তাহাই বলিতে লাগিল। তার অভিজ্ঞতার বিরুদ্ধে মনমথ সাহস করিয়া আর কিছু বলিতে পারিল না। তাহার পর প্রণব একটা গান ধরাতে উভয়ের তর্ক থামিয়া গেল। আরও অনেকক্ষণ ধরিয়া হাসি খুশি কথাবার্তা ও আরও বার দুই চা খাইবার পরে অন্য সকলে বিদায় লইল। কেবল অনিল থাকিয়া গেল। অপুও তাহাকে থাকিতে অনুরোধ করিল। সকলে চলিয়া যাইবার কিছু পরে অনিল ভর্ৎসনার সুরে বলিল, আচ্ছা, এসব আপনার কি কাণ্ড? সে এতদিনের আলাপে এখনও অপুকে তুমি বলে না। কেন এসব কিনলেন মিছে পয়সা খরচ করে? অপু হাসিয়া বলিল, কেন, তাতে কি? এসব তো ভালো থাকতে কি ইচ্ছে যায় না? খেতে পান না এদিকে, আর মিথ্যে এইসব। সে যাক, এই দামে পুরানো বইয়ের দোকানের সে জীবনের সেটটা যে হয়ে যেত। আপনার মতো লোকও যদি এই ভুয়ো মালের পেছনে পয়সা খরচ করেন, তবে অন্য ছেলের কথা কি? একটা পুরানো দূরবীন যে এই দামে হয়ে যেত। আমার সন্ধানে একটা আছে প্রিস্কুল স্ট্রিটের এক জায়গায়, একটা সাহেবের ছিল। স্যাটার্নের রিং চমৎকার দেখা যায়, কম টাকায় হতো। মেম বিক্রি করে ফেলছে অভাবে। আপনি কিছু দিতেন, আমি কিছু দিতাম, দুজনে কিনে রাখলে ঢের বেশি বুদ্ধির কাজ হতো। অপু অপ্রতিভের হাসি হাসিল। দূরবীনের ওপর তাহার লোভ আছে অনেক দিন হইতে। এতক্ষণে তাহার মনে হইল এই টাকার ইহা অপেক্ষাও সদ্ব্যয় হইতে পারিত বটে, কিন্তু সে যে ভালো থাকিতে চায়, ভালো ঘরে সুদৃশ্য সুরুচিসম্মত আসবাবপত্র রাখিতে চায়, সেটাও তো তার কাছে বড় সত্য। তাহাকেই বা সে মনে মনে অস্বীকার করে কি করিয়া? অনিল আর কিছু বলিল না। পুরানো বাজারের এসব সস্তা খেলোমালকে তাহার বন্ধু যে এত খুশির সহিত ঘরে আনিয়া ঘর সাজাইয়াছে, ইহাতেই সে মনে মনে চটিয়াছিল। শুধু অপুর মনে আর বেশি আঘাত দিতে ইচ্ছা না থাকায় সে বিরক্তি চাপিয়া গেল। অপু বলিল, হুল্লোড়ে পড়ে তোমার খাওয়া হলো না অনিল, আর খান কতক কাঁচা পাঁপড় ভাজব? অনিল আর খাইতে চাহিল না। অপু বলিল, তবে চলো কোথাও বেরুই, গড়ের মাঠে কি গঙ্গার ধারে? অনিলও তাই চায়। বলিল, দেখুন অপূর্ববাবু, 19, 20, 21 বছর থেকে 50-60 বছর বয়সের লোকে পর্যন্ত কীরকম গলির মধ্যে বাড়ির সামনেকার ছোট্ট রোয়াকটুকুতে বসে আড্ডা দিচ্ছে। এমন চমৎকার বিকেল, কোথাও বেরুনো নেই, শরীরের বা মনের কোনো অ্যাডভেঞ্চার নেই। আসনপিড়ি হয়ে সব ষষ্ঠী বুড়ি সেজে ঘরের কোণের কথা, পাড়ার গুজব, কী দরে কে অবেলা বাজারে ইলিশ মাছ কিনেছে, সেই সব। ওহ, হাউ আই হেট দেম! আপনি জানেন না, এইসব র্যাঙ্ক স্টুপিডিটি দেখলে আমার রক্ত গরম হয়ে ওঠে, বরদাস্ত করতে পারি না মোটে, গা যেন কেমন। কিন্তু ভাই, তোমারও গড়ের মাঠে আমার মন ভোলে না। মোটরের শব্দ, মোটর বাইকের ফটফট আওয়াজ, পেট্রোল গ্যাসের গন্ধ, ট্রামের ঘরঘরানি, নামেই ভাই মাঠ। গঙ্গার কথা আর নাই বা তুললাম। কাল আপনাকে নিয়ে যাব এক জায়গায়, বুঝতে পারবেন একটা জিনিস। একটা ছেলে, আমার এক বন্ধুর বন্ধু, ছেলেটা সাউথ আফ্রিকায় মানুষ হয়েছে, সেইখানেই জন্ম। সেখান থেকে তার বাবা তাদের নিয়ে চলে এসেছে কলকাতায়, ফিয়ার্স লেনে থাকে। তার মুখের কথা শুনে এমন আনন্দ হয়, এমন মন এখানে থেকে মরে যাচ্ছে। শুনবেন তার মুখে সেখানকার জীবনের বর্ণনা, হিংসে হয় সত্যি। অপু এখনই যাইতে চায়। অনিল বলিল, আজ থাক, কাল ঠিক যাব দুজনে। দেখুন অপূর্ববাবু, কিছু যেন মনে করবেন না, আপনাকে তখন কী সব বললাম বলে। আপনারা কী জন্যে তৈরি হয়েছেন জানেন?
ওসব চিপ ফাইনারির খদ্দের আপনারা কেন হবেন? দেখুন, এ পুরুষ তো কেটে গেল। এ সময়ের কবি, বৈজ্ঞানিক, দাতা, লেখক, ডাক্তার, দেশসেবক, এরা তো কিছুদিন পরে সব ফৌত হবেন। তাদের হাত থেকে কাজ তুলে নিতে হবে কাদের? না, যারা এখন উঠছে। একদল তো চাই এই জেনারেশনের হাত থেকে সেই সব কাজ নেবার। সাহিত্যে, বিজ্ঞানে, আর্টে, দেশসেবায়, গানে, সব কিছুতে নতুন দল যারা উঠছে, বিশেষ করে যাদের মধ্যে গিফট আছে, তাদের কি হুল্লোড় করে কাটাবার সময়? অপু মুখে হাসিয়া কথাটা উড়াইয়া দিল বটে, কিন্তু মনে মনে ভারী খুশি হইল। কথার মধ্যে তাহারও যে দিবার কিছু আছে বা থাকিতে পারে, সেদিকে ইঙ্গিত করা হইয়াছে বুঝিয়া পরে দুজনে বেড়াইতে বাহির হইল।